আজ এত দেরি হলো যে? স্কুল শেষে ওদিকটা একটু গিয়েছিলাম বাড়ির কাজ ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য। শিখার মনে আনন্দ খেলে গেল। উৎসাহিত কণ্ঠে বললেন, অবশেষে আমাদের নিজেদের একটা বাড়ি হতে চলেছে, তাই না? হ্যাঁ, কম তো আর অন্যের বাড়িতে ভাড়া থাকা হলো না। তুলাপুরের হাই স্কুলটাই হচ্ছে ইউনিয়নের মধ্যে দ্বিতীয়তম হাই স্কুল। স্কুলটা আধা সরকারি। ফয়সাল ইসলাম এই স্কুলে শিক্ষক হয়ে এসেছেন প্রায় 12 বছর হতে চলেছে। প্রথম যেদিন তিনি জয়েন হয়ে এসেছিলেন তখন ওনাকে স্কুল থেকে লজিং মাস্টার হিসেবে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এই গ্রামের একটি বাড়িতে। তুলাপুর থেকে ওনার বাড়ির দূরত্ব ছিল অনেক, যার ফলে রোজ রোজ যাতায়াত সম্ভব ছিল না। ওনার পৈতৃক নিবাস ছিল নাটোরে। পুরো 1 বছর একা কাটানোর পর পাশে একটা বাড়ি ভাড়া নেন। বাড়িটা অনেক দিন ধরেই খালি পড়েছিল। বাড়ির সদস্যরা এখানে তেমন আসে না, থাকে শহরে। বছরে একবার এসে দেখে যায় বাড়ি। সব সুবিধা করেই ফয়সাল ইসলাম স্ত্রী সন্তানকে ও নিয়ে আসেন নিজের কাছে। গ্রাম ইউনিয়ন এখন আর আগের মতো নেই। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সেই টিনের স্কুলটা এখন 3 তলা দালানে পরিণত হয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যাও বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। ফয়সাল ইসলামেরও মায়া বেড়েছে গ্রাম আর স্কুলের প্রতি। গ্রামের মানুষরা যথেষ্ট সম্মান করে ওনাকে, যার কারণে পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি করে এখানেই জমি কিনেছেন বাড়ি তৈরির জন্য। সারাদিনের কাজ শেষে বিছানায় এসে সবে শুয়েছে মামুন। তখনই ঘরে আগমন ঘটে মাহবুবা বেগমের। ছেলের শিউরে গিয়ে বসে ডাকলেন, ঘুমাইয়া গেছো সাব্বাজান? মায়ের কণ্ঠস্বর পেয়ে তৎক্ষণাৎ বন্ধ চোখ জোড়া খুলে ফেলল মামুন। শোয়া থেকে উঠে বসলো, জিজ্ঞেস করলো, কিছু কইবা আম্মা? কি আর কমু, এই বাড়িত কি আমার কিছু কওয়ার আছে? মামুন ভ্রুজোড়া কুঁচকে নিল। মাহবুবা বেগম আফসোসের সুর তুলে বললেন, তুই হইলি এই বাড়ির বড় পোলা, অথচ তোর কোনো সম্মানই এই বাড়িতে নাই। চাকরের মতো সারাটা দিন কামলা খাটতে হয়। কি কও আম্মা? নিজের বাড়ির কাম করলে কি কেউ চাকর হয়ে যায়? ছেলের এমন সাধাসিধে স্বভাবটা মোটেও পছন্দ নয় মাহবুবা বেগমের। মাঝে মাঝে ওনার বেশ চিন্তা হয়, আমি মরবার পর পোলাটার কি হইব, কেমনে চলবো? তখন যদি সবাই ওরে কামলা লোক বানাইয়া রাখে, যদি সম্পত্তির থেকে বঞ্চিত করে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মামুন শুধালো, কি ভাবো আম্মা? না, কিছু না। সারাদিন যা খাটাখাটনি করছোস, এখন একটু ঘুমা। চলে গেলেন মাহবুবা বেগম। মামুন পূর্বের ন্যায় আবারও শুয়ে চোখজোড়া বন্ধ করে নিল। কলেজ থেকে বাড়ি ফিরছে পায়রা। গাড়ি থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরল। মেইন রোড থেকে নামলেই ইটের সরু রাস্তা। আজ ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। মনের মধ্যে ভয় কাজ করছে তার। বাড়িতে গেলে নির্ঘাত মায়ের বকুনি খেতে হবে। দ্রুত পা চালাচ্ছে পায়রা, আর মনে মনে আকাশকুসুম চিন্তা করছে। আচমকা পেছন থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার কবুতর, এই সময় কোত্থেকে এলে? প্রতিমধ্যে থেমে গেল পায়রা। পেছনে ঘুরল, পরিচিত মুখখানা দেখে ললাটে কয়েকটা ভাঁজ পড়ল। এগিয়ে এলো কাঙ্ক্ষিত মানুষটি। ফের প্রশ্ন করল। কোথা থেকে এলে? বিরক্ত হলো পায়রা। এমনিতেই মনে তার ভয় হানা দিয়েছে, তার উপর বাইরের মানুষের কাছে জবাবদিহি। সামনে দাঁড়ানো ছেলেটি উত্তরের জন্য অপেক্ষা করছে। পায়রা কর্কশ কণ্ঠে বলে উঠল, শ্বশুর বাড়ি থেকে এলাম। ছেলেটি হেসে দিল। কি অপরূপ তার হাসি! পায়রা চমকায়িত দৃষ্টিতে তা অবলোকন করলো। ছেলেটির চোখ মেরে বলল, বলো কি, আমি তো এতক্ষণ বাড়িতে ছিলাম, কই তোমায় তো দেখলাম না। বিরক্তি এবার রাগে পরিণত হলো। আর কোনো কথা না বলে উল্টো ঘুরে হাঁটা ধরল পায়রা। পেছন থেকে ছেলেটি বলে উঠল, এইভাবে আমি একা ফেলে চলে যাচ্ছ কবুতর? পায়রার থেকে আর কোনো উত্তর এলো না। ছেলেটি তার যাওয়ার পথে তাকিয়ে মুচকি হাসল। শিখা বেগম মেয়ের জন্য অপেক্ষা করছেন। দেখেই বোঝা যাচ্ছে রেগে আছেন উনি। সন্ধ্যা 6:30 বাজে, অথচ মেয়ের কোনো খবর নেই। ভয়ে ভয়ে ছোট ছোট কদম ফেলে ভেতরে প্রবেশ করলো পায়রা। সোফায় মাকে বসে থাকতে দেখে চুপসে গেল। শিখা বেগম বসা থেকে উঠে দাঁড়ালেন। কিছু বলার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করলেন, কিন্তু ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে পায়রা বলে উঠল, সকালের টিউশনটা কলেজ শেষে করতে হয়েছে। স্যার একটা কাজে আটকে যাওয়ায় সকালে আসতে পারেনি। তার উপর আজ গাড়িও পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেছে। বিশ্বাস করো মা, আমি ইচ্ছে করে দেরি করিনি। মুহূর্তেই রাগ গলে গেল শিখা
বেগমের গলা ছেড়ে বললেন। আচ্ছা ঘরে যা, আমি খাবার বাড়ছি। পায়রা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে চলে গেল। রাতের খাওয়া শেষে ঘরের বারান্দায় চেয়ারটাতে বসে আছেন নওয়াজ মির্জা। পান চিবোচ্ছেন তিনি। ইফাত দরজার সামনে এসে অনুমতি চাইল। আসমু আব্বা? পুত্রকে দেখে হাসলেন নওয়াজ মির্জা, বললেন, আয় আয়, বাপের ঘর আইতে আবার অনুমতি লাগে? মৃদু হেসে ভেতরে প্রবেশ করলো ইফাত। পিতার সম্মুখে চেয়ার টেনে বসল। নওয়াজ মির্জা শুধালেন। তা কি মনে করে আজ বাপের কাছে? সঙ্গে সঙ্গে উত্তর দিল না ইফাত। কিছুটা সময় নিল, ভাবলো, তারপর রয়ে শুয়ে বলল, এরা যে মারাত্মক একটা ভুল কাম করছে তা মানলাম, ওর বিয়ে ঠিক করছেন তাও মানলাম, কিন্তু ছেলেটা ইরার থেকে বয়সে একটু বেশি বড় হয়ে গেছে না? এখন আর আগের দিন নাই আব্বা, সময় বদলাইছে, ভাবে দেখেন। ভ্রুজোড়া কুঁচকে নিলেন নওয়াজ মির্জা, বললেন, বয়স দিয়া কি আসে যায়? পোলা তো ভালা, বিয়ার পর ইরারে লইয়া কানাডা যাইবগা। আজাদের লগে আমার কথা হইছে, ওই কইছে ওইখানের কোনো স্কুলে ওরা ভর্তি করাইয়া দিব। শুনছি বিদেশে নাকি কলেজ বইলা কিছু নাই, স্কুল আর কি জানি কয় ওটারে। ইউনিভার্সিটি। ওইটাই। কিন্তু ইরার তো এই বিয়েতে মত নাই, জোর করে বিয়ে দেওয়ার তো ইসলামে জায়েজ না আব্বা। তেতে উঠলেন তিনি, শক্ত গলায় বললেন, প্রেম করাও তো হারাম, তখন খেয়াল আসিল না? প্রত্যুত্তরে তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। ইফাত ভাবতে লাগলো। নওয়াজ মির্জা উঠে দাঁড়ালেন, বললেন, আমি তগো বাপ, কিসে তগো ভালো মন্দ সব আমার জানা। ইরারে লইয়া আর কোনো কথা শুনবার চাই না, এখন যা রাত হইছে ঘুমা গিয়া। চলে এলো ইফাত। পিতার ক্রোধ মিশ্রিত কথার বিপরীতে আর কি বা বলার আছে তার? গভীর রাত, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, প্রতিটি ঘরই অন্ধকার। অন্তর্মহলে আবছা আবছা আলো জ্বলছে। বালিশে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে ইরা। চোখে তার ঘুম নেই, আজ 4 রাত সে নিদ্রাহীন। চোখের নিচে গাঢ় এক কালো প্রলেপ বসে গেছে। প্রিয় মানুষের কথা বড্ড মনে পড়ছে। কতদিন হলো তাকে দেখে না ইরা। সে কি সুস্থ হয়েছে? আব্বার মায়ের দাগ কি শুকাইছে? কথাগুলো মনে মনে আওড়ালো। ক্রন্দনরত অবস্থায় চোখ বুজে তার মুখখানা কল্পনা করতে লাগলো। যথাসম্ভব নিজেকে শান্ত করার চেষ্টা করলো। দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। বালিশের থেকে মুখ সরিয়ে দরজার দিকে তাকালো ইরা। একটি ছায়ামূর্তি দেখা যাচ্ছে। চোখ মুছে উঠে বসলো। ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে। এরা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কে ওইখানে? সামনে ছায়ামূর্তি থেকে কোনো উত্তর এলো না। এরা তরতর করে ঘামছে, ভয়ে বেড়ে গেছে প্রচন্ড। শাসানোর সুরে বলে উঠল, কি হইল? কে ওইখানে? উত্তর না দিলে আমি কিন্তু চিৎকার দিমু। এবারও নেই কোনো উত্তর। শেষে বাধ্য হয়ে এরা চিৎকার দেওয়ার সিদ্ধান্ত নিল। অধর প্রসারিত করতেই ছায়ামূর্তিটি দৌড়ে এসে তার মুখ চেপে ধরল। চমকে উঠল এরা, ভ্রুজোড়া চোখ কুঁচকে গেল। কপল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ছায়ামূর্তি মুখ থেকে হাত সরিয়ে নিতে আশ্চর্যান্বিত কণ্ঠে ইরা বলে উঠল, তুমি? ও ছোট চাচি গো, তাড়াতাড়ি আয়েন, দেইখা যান, ইরা আপা তো পালাইয়া গেছে। ইসম তারা রান্নাঘরে সকলের নাস্তা তৈরি করছেন। নওয়াজ মির্জা অন্তর্মহলে পায়ের উপরে পা তুলে বসে আছেন। সবে চায়ের কাপে চুমুক বসিয়েছিলেন। আচমকা এমন একটি বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই মাথায় উঠে গেল চা। জোরে জোরে কাশতে লাগলেন তিনি। মাহবুবা দৌড়ে এলেন স্বামীর নিকট। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে উদ্গ্রীব হয়ে বললেন, একটু দেখা খাইবেন তো? ইশারি রে, কি একটা অবস্থা হইছে। ইসম তারা রুটি বেলা রেখেই মাথায় ঘোমটা টেনে নিলেন। ইরার ঘরের দিকে হাঁটা ধরলেন। আমিনার মা এখনো সেখানেই দাঁড়িয়ে। ইসম তারা ভেতরে প্রবেশ করলেন। ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমার কি কোনো আক্কেল নেই আমেনার মা? এমন করে কেউ চিল্লাচিল্লি করে? এমনিতেই আমার মাইয়াটা এই বাড়ির চোখের বিষ হইয়া দাঁড়াইছে, তার উপর এসব কথা সবার কানে গেলে কি হইব ভাবতে পারতাছ? আমিনার মা মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করলো, বলল, সত্য কইতাছি চাচি, আপা পালাইছে। আবার এক কথা, পালাইব কেমনে? সেই যোগ কি আছে? আশেপাশে ভালো মতন খুঁজা দেখো, বাড়ির ভিতরেই কোনো একখানে আছে হয়তো। সব খুঁজছি চাচি, আপার আলমারিতে কোনো কাপড় নাই, সব লইয়া চইলা গেছে, দেখেন আপনি।
ভ্রুজোড়া কুঁচকে গেল ইসম তারার। দ্রুত আলমারির কাছে গেলেন। সত্যি আলমারিতে কোনো পোশাক নেই। ড্রেসিং টেবিলের ওপর থেকেও সকল জিনিসপত্র উধাও। শুকনো ঢোক গিললেন তিনি। তখনই প্রবেশ করলেন ঘরে। আমিনার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করলেন। কি জানি কইলি তখন, ইরা কই গেছে? আমিনার মা কয়েক সেকেন্ড নীরব থেকে বললেন। আপা পালাইছে। চোখ মুখ কুঁচকে নিলেন নেওয়াজ মির্জা। ইসম তারা স্বামীর পানে তাকালেন। মনে মনে দোয়া দরুদ পাঠ করতে লাগলেন, মাইয়ারা যাতে এই ভুল না করে। আল্লাহ বিড়বিড় করে বলতে লাগলেন। নেওয়াজ মির্জা সেখান থেকে প্রস্থান করলেন। চেঁচিয়ে ডাকলেন, মামুন, ও মামুন। পিতার ডাক শুনে ঘর থেকে প্রায় দৌড়ে এলো মামুন। জিজ্ঞেস করলো, কি হয়েছে আব্বা? ইরা পলাইছে, সবারে খবর দে। পুরা গ্রামে তল্লাশি চালা, আজকের মধ্যেই ওরে আমার সামনে দেখতে চাই। চিন্তা করেন না আব্বা, আমি যাইতাছি। উদম দেহে কালো রঙের শার্ট ছড়িয়ে বাড়ি থেকে বের হলো মামুন। একটানা দুদিন বৃষ্টির পর আজ সূর্য গর্জে উঠেছে আকাশে। আলো ছড়াচ্ছে জমিনে। চারিদিকে ভ্যাপসা গরম। ধান খেতে হাঁটু সমান পানি জমেছে। সে পানির রেশ ধরে সেখানে মাছের উৎপাত ঘটেছে। সম্ভবত খাল বিল থেকেই পানির স্রোতে ভেসে এখানে এসে আটকে গেছে মাছগুলো। গ্রামের বেশ কয়েকজন ছেলে বুড়োরা কোমরে লুঙ্গি বেঁধে নেমেছে সেই পানিতে। ছোট ছেলেদের কাছে তা কোমর পানি, আর বড়দের কাছে তা নিতান্তই হাঁটু পানি। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইফাত। সে তার পরনে জিন্স হাঁটু পর্যন্ত ভাঁজ করে নেমে পড়েছে পানিতে। শরীরের কর্তমায় মাখামাখি। তাতে কোনো হেলদোল নেই তার। সে তো মাছ ধরতে ব্যস্ত। পায়রা আজ কলেজে যায়নি। কোচিং তার বন্ধ। এই সুযোগে কলেজও ফাঁকি দিয়েছে। এমনটা সে মাঝে মাঝেই করে। দ্বিতীয় বর্ষে ওঠার পর থেকে কলেজের প্রতি তার অনীহা জন্মে গেছে। বাড়ির উঠোন পেরিয়ে মস্ত এক ফাঁকা জায়গা। তার বেশ কিছুটা দূর থেকে আবারও দল বেঁধে বাড়ির লাইন শুরু। পায়রা মাথায় ওড়না টেনে সেখানে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে পূব দিকে মুখ করে তাকালেই ধান ক্ষেত দেখা যায়, তবে তা পুরোপুরি স্পষ্ট নয়। শিখা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, ওখানে কি করছিস পারু? পায়রা উৎসাহিত কণ্ঠে বলল, মা দেখে যাও, সবাই মিলে ধান খেতে কি যেন করছে। শিখা ভ্রুযুগল কুচকে নিয়ে এগিয়ে এলেন। ভালো করে পর্যবেক্ষণ করলেন। বললেন, মাছ ধরছে ওরা। মুখখানায় মলিনতা ভর করল পায়রার। মেয়ের মলিন মুখশ্রী দৃষ্টি এড়ায়নি শিখার। শুধালেন, তোর আবার কি হলো? আজ আমি যদি ছেলে হতাম তাহলে ওদের মধ্যে মাছ ধরে আনতে পারতাম, আর তুমি তা রান্না করতে। কত মজা হতো, তাই না মা? মুখ মৃদু হাসলেন শিখা। মেয়ের মাথায় হাত রেখে বললেন, ভাগ্যিস ছেলে হোসনি, নইলে ঘরের কাজে আমায় সাহায্য করতো কে? সারাদিনে তো একটু জিরাতেই পারতাম না। মুহূর্তে মন ভালো হয়ে গেল পায়রার। স্থান ত্যাগ করল। ছোট বোন পিয়াসা পড়ার টেবিলে বসে অঙ্ক কষছে। পায়রা তার কাছে গিয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, হোমওয়ার্ক করছিস? আপা। বেলা 9টা। বাজার থেকে ফিরছেন ফয়সাল ইসলাম। রাস্তার ধারে ধানের জমি। সবাইকে মাছ ধরতে দেখে একটু থামলেন। দেখতে লাগলেন তাদের কাণ্ড কারখানা। কুদ্দুস কোথা থেকে যেন দৌড়ে এলো। উপর থেকে ইফাতের উদ্দেশ্যে বলল, ইফাত, বাবা আপনার সব বাড়িতে যাইতে কইছে। টনক নড়ল ইফাতের। বিলম্ব না করে উঠে এলো পানি থেকে। মাঝারি আকারের পাতিল ভর্তি হরেক রকমের মিশালি মাছ। উল্টো দিকে ফিরেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ফয়সাল ইসলামের কাছে। ম্লান হেসে ওনার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভ্রু কুচকে তাকালেন তিনি। খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিলেন। চশমাটা ঠিক করে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি মির্জাবাড়ি ছিল না? ঢোরজোড়া প্রসারিত করল ইফাত। উত্তরে বলল, হ্যাঁ, তবে আরেকটা পরিচয় আছে কিন্তু স্যার। স্কুলে থাকতে আমি আপনার ছাত্র ছিলাম। সে কথা মনে আছে আমার। তা লেখাপড়া কত দূর এগিয়েছে নাকি ছেড়ে দিয়েছ? একই গ্রামে থাকি অথচ আর দেখা সাক্ষাৎই নেই। গ্রাজুয়েশন শেষ করেছে। লেখাপড়ার জন্য এতদিন রাজশাহী ছিলাম, তাই দেখতে পাননি। ও, তা ভালো কাজ করেছ। কিছুক্ষণ কথা বলার পর কুদ্দুস আবারও তাড়া দিল। ইফাত তার হাতের পাতিলটি এগিয়ে দিল। ফয়সাল ইসলামের দিকে কপট চমকালেন তিনি। ইফাত স্বভাবসুলভ মৃদু হেসে বলল, শখের বসে মাছগুলো ধরেছে। বাড়িতে নিয়ে গেলে বকা খেতে হবে। তো আমাকে দিচ্ছ কেন? কারণ আপনি আমার শিক্ষক এবং পিতা সমতুল্য, তাই দিচ্ছি। নিন স্যার।
কিন্তু ইফাত কোনো কথা শুনল না, জোরপূর্বক ফয়সাল ইসলামের হাতে পাতিলটি ধরিয়ে দিল। যাওয়ার আগে বলে গেল, দোয়া করবেন আমার জন্য। ফয়সাল ইসলাম বাড়ির পথে হাঁটা ধরলেন। মির্জা বাড়ির গেট পার হয়ে ভেতরে প্রবেশ করতেই বাগানে পিতার দেখা পেল ইফাত। পিতার সম্মুখে গিয়ে দাঁড়ালো, প্রশ্ন করল, ডাকছিলেন আব্বা? বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, অথচ তোর কোনো হেলদুল নাই। কইছিলি এতক্ষণ শরীরে মারি লাগছে কেমনে? এসব ছাড়েন, কি ঘটনা ঘটলো তা বলেন। নওয়াজ মির্জার মেজাজ বিগড়ে গেল। চাপা স্বরে বললেন, ইরা পলাইছে? পিতার কথাটা কর্ণপাত হতেই চমকায় ইফাত। চমকায়িত দৃষ্টি ফেলে কিছুক্ষণ চেয়ে রয়, শারিত কণ্ঠে বলে ওঠে, কে? এবার যা বইনে গিয়া খুঁজতে নিয়ে আয়। ভাই কই? অয়ও গেছে খুঁজতে। ইফাত আর বিলম্ব করল না, বড় বড় কদম ফেলে ঘরে চলে গেল পরিষ্কার হতে। বাবাকে দেখে দৌড়ে এলো পায়রা, ঠোঁটের কার্নিশে হাসি খেলা করছে তার। উৎফুল্ল দৃষ্টিতে বাবার হাতে তাকাতেই ললাটে ভাঁজ পড়ল, শুধালো, পাতিলের ভেতরে মাছ কেন বাবা? মেয়ের কথায় শিখা তাকালেন স্বামীর হাতের দিকে। ফয়সাল ইসলাম কিছু বলার আগে তিনিও জিজ্ঞেস করলেন, তোমার হাতে পাতিল কেন? বাজারে কি ব্যাগের অভাব পড়েছে? পাতিলে মাছ বিক্রি করা শুরু করেছো কবে থেকে? ফয়সাল ইসলাম বাজারের ব্যাগ মেয়ের হাতে দিয়ে পাতিলটি স্ত্রীর নিকটে রাখলেন, হেসে বললেন, আর বলো না, মির্জাবাড়ির ছোট ছেলেটা আছে না, ওই যে ইফাত, ওই দিল। আমি আপত্তি জানানোর পরেও শুনলো না, জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। কদিন আগেই না তোমায় হুমকি হামকি দিয়ে গেল, তাহলে হঠাৎ করে বদলে গেল কিভাবে? যে হুমকি দিয়েছিল সে হচ্ছে বড় ছেলে মামুন মির্জা। তবে এই ছেলেটা তার ব্যতিক্রম, গুরুজন সম্পর্কে জ্ঞান আছে, আচার ব্যবহার মার্জিত। মাঝে মাঝে আমি এই ভেবে অবাক হই, অমন বংশে এত ভালো একটা ছেলে জন্মালো কিভাবে। শিখা প্রত্যুত্তর করলেন না। পিতার সব কথায় কর্ণপাত হলো পায়রার। প্রতিক্রিয়াহীন বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে ঘরে চলে গেল। মামুন তার দল নিয়ে উপস্থিত হয়েছে আফাস উদ্দিনের বাড়িতে। দুচালা টিনের বাড়িটির অবস্থা নাজেহাল করে দিয়েছে। তাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন আফাস উদ্দিন, কিন্তু বয়স্ক দেহ নিয়ে পেরে উঠছেন না তাদের সঙ্গে। মামুন তেজি কণ্ঠে আবারও শুধালো, সত্যি করে কও, তোমার পোলা কই? না কইলে কিন্তু এবার তোমার বাড়ি ভাঙা ফেলামো। কেঁদে দিলেন তিনি। এই বয়সে এসে এত অপমান সহ্য হচ্ছে না। এককালে বেশ কয়েক বিঘা জমি ছিল ওনার, তার থেকে কয়েক বিঘা জমি বন্ধক রেখে বড় ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। ছেলে কথা দিয়েছিল বিদেশে গিয়ে রোজগার করে সব জমি ছাড়িয়ে আনবে, বাবা মায়ের দেখভাল করবে, কিন্তু সে আর কথা রাখেনি। বাবা মায়ের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছে অনেক বছর হলো। তারপর থেকেই সেই ছেলেকে তিনি ত্যাগ করেন। ছোট ছেলেটাকে একমাত্র সম্বল করে বাঁচার স্বপ্ন দেখেন। মাথা গোজার জন্য ভিটেটা রেখে বাকি সব জমিজমা বিক্রি করে ছোট ছেলেকে শহরে লেখাপড়া করতে পাঠান। ছেলেটা খুব ভালো, বাবা মা বলতে পাগল। পড়ালেখা শেষে চাকরি খুঁজতে গিয়ে ঘটে আরেক বিপত্তি। চাকরি পেতেও নাকি টাকা দিতে হবে, ওই টাকাটাও উনি জোগাড় করেন। ছেলে ভালো চাকরি পেল, বেতন ভালো, ওনাদের স্বামী স্ত্রীর দিনগুলো ভালোই কাটতে লাগলো। কিন্তু তারপর হুট করে জানা গেল ছেলেটা একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। সেই মেয়েটাই হচ্ছে ইরা, মির্জা বাড়ির একমাত্র মেয়ে। সেদিন মার খাওয়ার পর ছেলের অবস্থা আদমরা হয়ে গিয়েছিল। তার চিকিৎসার সব দায়িত্ব ইফাতি নিয়েছিল। ছেলে কিছুটা সুস্থ হতে আফাস উদ্দিন তাকে আবারও শহরে পাঠিয়ে দেন। সাথে কড়া গলায় বলে দেন, এই গ্রামে আর কোনোদিন পা দিবি না তুই। দরকার হইলে আমরা গিয়া তৈরে দেখে আমো, কিন্তু তোর আসার কোনো প্রয়োজন নাই। উনি জানেন ছেলে ওনার একবারের জন্য আর গ্রামে আসেনি। মনে প্রাণে তা বিশ্বাসও করেন। তাহলে মির্জা বাড়ির ওই মেয়েটা গেল কই? আবারও চেঁচিয়ে উঠল মামুন। দেহে কম্পন হলো। আফাস উদ্দিনের কান্নাজড়িত কণ্ঠে রয়ে শুয়ে ধীরে ধীরে বললেন, দেখেন আব্বা, আতিফ সেদিনের পর আর গ্রামে পা রাখে নাই। এখনও ও শরীরের ঘাড় শুকায় নাই। কেমনে এখানে আইব হয়? লোকটার কথা বিশ্বাস হলো না মামুনের। চট চলতে সে একটি সিদ্ধান্ত নিল। পাশে থাকা একজনকে বলল, রাসেল, কেরোসিন ঢাইলা দে বাড়িত, মশাল লইয়া আয়, আইজ আগুন জ্বলবো, সব পুড়াইয়া দিমু।
গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আফাজ উদ্দিনের। আকুতি মিনতি করতে লাগলেন যাতে এমন একটি কাজ না করে তারা, কিন্তু মামুনের কান পর্যন্ত সেই মিনতি পৌঁছালো না। রাসেল নামক ছেলেটি মশাল এনে মামুনের হাতে দিল, বাকিদের সঙ্গে নিয়ে বাড়িটায় কেরোসিন তেল ছিটালো। মামুন জ্বলন্ত মশাল হাতে এক পা করে এগিয়ে গেল বাড়ির কাছে। তৎক্ষণাৎ কেউ তার হাতটা শক্ত করে ধরে ফেলল। চমকালো সে, ছোট ভাইকে দেখে আরো অবাক হলো। ভাইয়ের পানে দৃষ্টি চওড়া করে তাকালো, কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, তুই এইখানে আমার হাত ধরছস কেন? ইফাত ভাইয়ের হাত থেকে মশাল ছিনিয়ে নিল। কল পাড়ে গিয়ে পানি দিয়ে মশালের আগুন নিভালো। মামুনের রাগ হলো প্রচণ্ড পরিমাণের রাগ। ক্রোধ মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, কি করলি এটা? কেন করলি? ইফাত মশালটি সেখানেই রেখে এগিয়ে এলো ভাইয়ের দিকে বলল, এরা তো দোষটা কই ভাই? ঘরে আগুন কেন দিতে চাচ্ছিলে? ওগো পোলায় আমগো বোনরে নিয়া পলাইছে। আমি জিগানের পরেও এই বুইরা নিজের পোলার ঠিকানা দিতাছে না। তাইলে আর কি করমু? কি করা উচিত ছিল ক তুই? ভ্রুজোড়া কুচকে আফাজ উদ্দিনের দিকে তাকালো ইফাত। আফাজ উদ্দিন আবারও পূর্বের কথাগুলোই বললেন। ইফাত অকপটে লম্বা নিঃশ্বাস ফেলল, বলল,